অর্থনীতির স্বার্থে সমঝোতার সুযোগ নেই। সংসদে অর্থমন্ত্রী পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার ঘোষণা। বাজারে কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। নিত্যপণ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ার আশা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা, স্বনির্ভর দেশ করার প্রতিশ্রুতি সরকার দলীয় প্রার্থীদের। সংসদে দৃঢ় ভূমিকা রাখতে চায় বিরোধী দল। এবং হামে 24 ঘন্টায় আরও 3 শিশু মৃত্যু, নতুন আক্রান্ত 1159। উপসর্গ টের পেলে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন মোহনা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে গণমাধ্যমের সঙ্গে সরকারের দূরত্ব কমবে বলে আশা প্রকাশ করেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব। দুপুরে প্রায় 3 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংগঠনের সভাপতি মতিউর রহমান চৌধুরী। এ সময় 3 মাসে একবার সম্পাদকদের সাথে বৈঠকের বিষয়টির সঙ্গে একমত জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আর নোয়াব সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর উদার গণতান্ত্রিক মনোভাবের প্রতি সাংবাদিক সমাজ সংবেদনশীল। এতে গণমাধ্যমে স্বস্তি এবং নিশ্চয়তার জায়গা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। সংবাদপত্র শিল্প টিকে থাকবে কি থাকবে না, এটি একটা বড় চ্যালেঞ্জ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। তিনি বলছেন যে আমরা 3 মাসে একবার বসবো। এটাই হচ্ছে আজকের মিটিং, আমি মনে করি যেটা উল্লেখযোগ্য ঘটনা। নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, ঋণ খেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই। মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের মঙ্গলবারের দিনের কার্যসূচি শুরুতে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনোই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার G2G উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেসরকারি রিকভারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। অর্থমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর আর্থিক খাতকে টেনে তুলতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে 4 স্তরে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার 10% বহাল রয়েছে। সংসদে অর্থমন্ত্রী বলেন, 15 এপ্রিলের হিসাব অনুযায়ী দেশে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 34,873.32 মিলিয়ন মার্কিন ডলার, যা IMF-এর BPM 6 পদ্ধতি অনুযায়ী 30,201.71 মিলিয়ন ডলার। দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়ে 34,873.32 মার্কিন মিলিয়ন ডলার। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ 78.67 বিলিয়ন মার্কিন ডলার বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি
$৭,767.20 মার্কিন মিলিয়ন সমপরিমাণ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের পক্ষ বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্স বিষয়ক সভা শেষে সংবাদকর্মীদের কাছে একথা জানান তিনি। সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাস্ত করা হবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে খাদ্যপণ্যের উপর তেমন প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটা প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর উপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার। আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। কোনো পণ্য তার ভলিউমের কারণে সব ব্যবসায়ীর পক্ষে সেই ব্যবসায় সম্পৃক্ত হওয়া সম্ভব না। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 53টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি জোটের প্রার্থীরা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে সংসদে আরও দৃঢ় ভূমিকার আশ্বাস দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। MR আসাদের রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রায় 40 জন প্রার্থী নির্বাচন ভবনে যান। সকালে 11 দলীয় ঐক্যের পক্ষে প্রার্থীরা একসঙ্গে মনোনয়ন জমা দেন। পরে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, সংসদে বিরোধী দলের জোরালো ভূমিকা ত্বরান্বিত করতে কাজ করবেন তাদের প্রার্থীরা। নারীরা স্বয়ংসম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার ফাংশন সেখানে এক্সারসাইজ করবেন। ঐক্যের শরিক দলের প্রার্থীরা সংসদকে জনসেবার কেন্দ্রে পরিণত করার প্রতিশ্রুতি দেন। আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার, এগুলো আমরা ইনশাল্লাহ একসাথে জনকল্যাণ স্বার্থে আমরা করতে পারবো ইনশাল্লাহ। সেই রায় বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপি জোটের প্রার্থীরা জানান, যৌক্তিক ও সুচিন্তিতভাবেই প্রার্থী দেওয়া হয়েছে। রয়েছে নবীন প্রবীণের মিশেল। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। অতীতে যেমন রাজপথে থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ এনেছি, ঠিক সেই একইভাবে তিনি যেমন 31 দফার বাস্তবায়নের কথা বলেছেন, তিনি বাংলাদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে কাজ করব ইনশাআল্লাহ। পরে ব্রিফিং করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান। এর বাইরে আমরা 3 জনের মনোনয়নপত্র পেয়েছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, কঠোর নজরদারিতে চলবে পরীক্ষা। জেএসসি পিএসসি ফেরানোর পরিকল্পনা নেই। ইমদাদুল হক খানের রিপোর্ট। দেশ জুড়ে মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,344 জন। এর মধ্যে ছাত্র 9,30,305 এবং ছাত্রী 9,27,039 জন। প্রথম দিনের পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তুষ্টি জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। তো এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় যে 8:30 থেকে সেন্টারে ঢোকা যাবে। প্রিপারেশন ভালোই, গত 2 দিন ধরে পড়াশোনা করছি, সাদা পড়াইছে। এদিকে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় তিনি জানান, দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি দাবি করেন। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি। কঠোর নজরদারিতে চলবে পরীক্ষা। পিএসসি এবং জেএসসিতে ফেরার পরিকল্পনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী। পিএসসি জেএসসি যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল, সেটা স্টেক হোল্ডাররা, অংশীজনরা চায়নি বলেই
লাস্ট গভর্নমেন্টই বন্ধ করেছিল। এটাকে আমরা আবার রিভাইটালাইজ করব বলে আমি আশা করি না, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড। তিনি বলেন, এবারে পরীক্ষায় আমরা মাঠ পর্যায়ে ঘুরে দেখেছি, সবখানে শৃঙ্খলা বজায় রয়েছে। প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তো আই এম 100% স্যাটিসফাইড, ইনক্লুডিং জেলা প্রশাসক, ইউনো, পুলিশ, সকলেই। পুলিশও প্রচন্ড অ্যালার্ট ছিল, সকলেই অ্যালার্ট, এবং আমি দেখলাম কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, তারাও অ্যালার্ট। পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। 5টা সিসি ক্যামেরা খুব সুন্দর এবং মনিটরও সুন্দর। আমি কিছু কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি, রুমের ক্যামেরার লোকেশনগুলো কি সেটা দেখেছি। প্রশ্ন ফাঁস ও গুজব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয় বলে জানিয়ে দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার সকালে রাজধানীর 7 রাস্তায় ভূমি ভবন পরিদর্শনে গিয়ে কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন তিনি। বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। অফিসে নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের যথাসময় উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকল সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্ব আরোপ করেন তিনি। সরকার জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি প্রজ্ঞাপন জারি করলেও বাস্তবে প্রতিফলন নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি দিতে পারছে না অনেক পাম্প। ফলে দেখা গেছে ট্রাফিক জ্যাম লেগেই আছে যানবাহনের দীর্ঘ সারিতে। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন পেশাদার চালক সহ সাধারণ মানুষ। মুদাসসির আলী প্রতিবেদন। সম্প্রতি জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। এতে অকটেনের সরবরাহ 20 এবং ডিজেল ও পেট্রোলের সরবরাহ 10% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে বাস্তবে তার কোনো প্রভাব দেখা যায়নি। পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, চলছে রেশনিং পদ্ধতিতে অকটেন ডিজেল সরবরাহ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় এই চিত্র। যদিও অন্য পাম্পের তুলনায় এখানে সরবরাহ কিছুটা ভালো। সকাল 7টার সময় দাঁড়াইছি মহাখালী রেলগেট, এখন হয়তো অনেক দূরে গেছে। আরো অন্য পাম্পে গেলে কোনো সময় লং টাইম দাঁড়ানো থাকার পরও তেল পাওয়া যায় না, সেখান থেকে এই জায়গায় প্রেশার বেশি, যার কারণে এখানে চাহিদা বেশি। আমাদের ফুয়েল পাস দেওয়ার 1400 টাকার তেল দিচ্ছে বর্তমানে 10 লিটার, 4000 টাকা দিতেছে। হ্যাঁ, সারাদিন না পোষালো, আবার বিকালে কালকে নিতে হইব, মানে সারাদিন জায়গা 4000। কিন্তু মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনের চিত্র বড়ই করুণ। সীমিত জ্বালানি সরবরাহ যা পেয়েছেন তাই চাহিদা মতো দিতে পারছেন না তারা। 1000 লিটার আমাদের যতক্ষণ দিতে আসি আমরা দিয়ে শেষ করে দেবো। না, আমরা আজকে তেল আসবে না। তেল তো শুনছি 300 টাকার করে তেল দিবে, 300 টাকার করে, এর বেশি দিচ্ছে না। তেল বাড়ানোর পরও তেল পাওয়া যাচ্ছে না। সংকটের সঙ্গে দাম বৃদ্ধিতে চিন্তিত পেশাদার চালকরা। উপার্জন কমে গেছে কিন্তু ব্যয় বাড়ছে, অন্যরাও এতে উদ্বিগ্ন। কস্টিং বাড়ছে, আমাদের চলতে ফিরতে কষ্ট হইতেছে, কারণ গাড়ির ভাড়া বেড়ে যাব, আপনার খাদ্যর ওই ভাড়ার উপরেই সব নির্ভর করে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তো আমরা সাধারণ মানুষ, এদের তো প্রভাব পড়বে, কারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে দেবে। এদিকে ইসিবি চত্বরের সুমাত্রা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। কবে নাগাদ সংকট শেষ হবে তা জানে না কেউ। মুদাসসির আলী, মহানা সংবাদ, ঢাকা। হাম এবং এর উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে হামে নিশ্চিত 188 জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1159 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এদিকে সারা দেশের হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসকরা বলেন, হামের ক্ষেত্রে সচেতনতা জরুরি। উপসর্গ টের পেলে আক্রান্তকে দ্রুত আইসোলেশনে রাখার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ এপ্রিল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ওই সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,১৫৯ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ই মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১৮৫ জন। এদিকে সারা দেশের হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। মঙ্গলবার ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয় ৩৩ জন। ঢাকা শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু, নতুন ভর্তি হয়েছে ১০ জন আর ২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছে ১২ শিশু। প্রাইভেট ক্লিনিকে দেখাইছিলাম, ওইখান থেকে বলতেছে এই চিকিৎসা ওইখানে বলে নাই। পরে কাল রাত ২টা বাজে এখানে নিয়ে আসলাম। ওর উপসর্গ ছিল জ্বর, সর্দি, কাশ, হাম, নিউমোনিয়া। হাসপাতালে আনছিল মাত্র জ্বর ছিল না, ওই ঠান্ডা আছে আর এই যে হামছে। সুস্থের মধ্যে আইসে একটা পরীক্ষা আছে, এটা আজকে করে কালকে মনে হয় সম্মতন যাবেন কে। বর্তমান প্রেক্ষাপটে বাচ্চাদের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন, হামের উপসর্গ টের পেলেই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। মিজেলসের কিছু ক্রাইটেরিয়া আছে। মিজেলসের প্রথম বাচ্চাদের তীব্র জ্বর হয়, জ্বরের প্রথম ৩ থেকে ৪ দিন আসলে ক্লিয়ার বোঝা যায় না এই বাচ্চাগুলি কি মিজেলসে আক্রান্ত কিনা। যখন ৪ দিন পরে র্যাশ অ্যাপিয়ারেন্স হয়, র্যাশটা সাধারণত কানের পিছনে, মুখ, সেখান থেকে আমাদের শরীরে এবং নিচের অংশের দিকে আস্তে আস্তে স্প্রেড হতে থাকে, তখনই গার্ডিয়ানরা সাধারণত হসপিটালে আসে। আক্রান্তদের ক্ষেত্রে দ্রুত আইসোলেশনের পরামর্শ দেন এই চিকিৎসক। ডলিবিন্দু বনোয়ারা, মোহনা সংবাদ। ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহিনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি ও ২ জনের ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড ও ২ নারীকে ২৫,০০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে ২ নারীকে ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বড় ভাই ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণেই এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি। আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ছিল, আমি বিরাট পরিশ্রম করছি, শুধু পরিশ্রম করছি দেশবাসীর কাছে যাতে অপরাধ করলেও যেন বিচার হয়। সেই বিচারের আজকে আমরা সেই বিচারের পথে আজকে আশায় আলোকিত করেছে আমাদেরকে। মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ জনকে ফাঁসির আদেশ দেন এবং ২ জন মহিলা এখানে তাদেরও এই সম্পৃক্ততার বিষয়ে প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার পরে তাদেরকে মহিলা হিসাবে ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রাজধানীর পল্লবী নিউ কুর্মিটোলা ক্যাম্পে বর্জ্য অপসারণে ভ্যান সার্ভিসের শুভ উদ্বোধন করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন। বিকেলে ঢাকা উত্তর সিটি ২ নম্বর ওয়ার্ডে বেগুনটিলা এলাকায় ময়লা আবর্জনা অপসারণের জন্য ২টি ভ্যান এলাকাবাসীকে উপহার দেন তিনি। এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় জানান ইমরান হোসেন মিথুন। কাজের মাধ্যমে আপনাদের সাথে সম্পর্ক হবে, পরিচয় হবে, তখন আপনারা ওই সময় আশ্বস্ত হবেন যে না এই কাজ করতে কিনা, ভালোভাবে জায়গা আছে কিনা, বিনিয়োগ করা যায় কিনা, ভালোভাবে যায় কিনা, তখন আপনারা বিবেচনা করবেন। আমি নিজের টাকা রাজনীতি করে, নিজের টাকা চলে এবং মানুষের সেবা করার চেষ্টা করি। আমার যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আজীবন আমরা পাবো। আন্তর্জাতিক প্রসঙ্গ, কাল শেষ হতে যাচ্ছে ইরান মার্কিন যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা ঘিরে এখন বড় প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে। শান্তি আলোচনা চুক্তিতে সম্মত না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইরানের এক আইন প্রণেতা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। বুধবার শেষ হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি। শান্তি আলোচনার চুক্তিতে সম্মত না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতা ঘিরে এখন বড় প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে। ইসলামাবাদে বৈঠক আয়োজনের প্রস্তুতি থাকলেও তেহরানের অনাগ্রহ ও ওয়াশিংটনের কড়া অবস্থান পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলছে। এর মাঝেই পাকিস্তানের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে সন্দেহ আরও বাড়ছে। এর ফলে এখন আস্থার সংকটে পড়েছে শান্তি উদ্যোগ।
এদিকে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGCর এক শীর্ষ কমান্ডার। ইরান লড়াই চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হতাশা এবং ক্লান্তির দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইরানের এক আইন প্রণেতা। এতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংলাপের ভবিষ্যৎ নিয়ে ফের নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অর্থনীতির স্বার্থে সমঝোতার সুযোগ নেই, সংসদে অর্থমন্ত্রী পাচারের টাকা ফিরিয়ে এনে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার ঘোষণা। বাজারে কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ার আশা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা, স্বনির্ভর দেশ করার প্রতিশ্রুতি সরকার দলীয় প্রার্থীদের। সংসদে দৃঢ় ভূমিকা রাখতে চায় বিরোধী দল। এবং হামে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1159। উপসর্গ টের পেলে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।